দিনের মধ্যে তবু ব্যথাটা কম থাকে। মেনলি ব্যথাটা শুরু হয় রাত্রিবেলা রেস্টের পর। যাচ্ছে না, যেহেতু আমাদের তুলতে পারছেন না, জামা পরতে পারছেন না, গেঞ্জি পরতে পারছেন না, মহিলারা চুল আঁচড়াতে পারছেন না, আর এই সাইডে যেদিকে ব্যথা হচ্ছে সেদিকে শোয়া যাচ্ছে না। মানে তারা হাত এরম কিছু করতে গেল, কিছু ছুটতে গেল, তাদের হাত জয়েন্টটা খুলে গেল, আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে বসাতে হলো। অনেকের কমনলি যেটা ভুল হয়ে থাকে যে আমরা একটা এক্সরে করে নিই, এক্সরে করে দেখে বলে দিই যে হাড়ে কোনো চোট নেই, অনেকে ডাক্তারবাবুর কাছে জানো না, তারপর তারা ওষুধপত্র খেয়ে ব্যথাটা সাময়িক কমিয়ে নেন, কিন্তু পরে পরে সেই ব্যথাটা আবার কিন্তু ফিরে আসে। যেমন আমাদের কলার বোনটা যেখানে আমাদের শোল্ডারের সঙ্গে লেগে থাকছে, এইখানে কিন্তু একটা লিগামেন্ট দিয়ে আটকে থাকে। অনেকের এই ইনজুরির জন্য কলার বোনটা একটু উপর দিকে উঠে যায়, সেটাও কিন্তু তারা সাময়িকভাবে গুরুত্ব দেন না, পরে কিন্তু ওটা ভারী কোনো কাজ করতে গেলে, কোনো কিছু জিনিস টানতে গেলে, ঠেলতে গেলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। নমস্কার, আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার। আমি একজন কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। হাড় বা অস্থিসন্ধি মানে জয়েন্টস এর বিভিন্ন রকম সমস্যার আমি চিকিৎসা করে থাকি। তো আজকে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে আমাদের শোল্ডার পেন বা আমাদের কাঁধের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের ব্যথা বা কেন হয়, এবং কমন যে রোগগুলো আমাদের শোল্ডারে প্রবলেম করে কিভাবে আমরা বুঝবো বা কিভাবে আমরা সেগুলোর থেকে মুক্তি পাব। তো শোল্ডার পেন মূলত দু ধরনের মানুষদের ক্ষেত্রে হয়। একটা কম বয়সী মানুষ যাদের কোনো রকম চোট আঘাত লেগেছে সেখান থেকে হতে পারে, আর এক ধরনের বয়স্ক মানুষদের যাদের বয়সের সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু শোল্ডার পেন তাদের হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রকম হাড়ের ক্ষয় বা হাড়ের মধ্যে টেন্ডন লিগামেন্টের যে ক্ষয় হয় তার সাথে সাথে শোল্ডারের মধ্যে ব্যথা হতে পারে। তো কম বয়স্ক যাদের শোল্ডারের চোট আঘাত লাগছে, অনেকের কিন্তু চোট লাগলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো রকম ফ্র্যাকচার হতে পারে, সেটা একটা আলাদা পর্যায়। বাট অনেক সময় চোট লাগলো কিন্তু ফ্র্যাকচার হলো না, কিন্তু কোনো লিগামেন্ট ইনজুরি হলো, এবং সেই সময় খুব কমনলি যেটা ভুল হয়ে থাকে যে আমরা একটা এক্সরে করে নিই, এক্সরে করে দেখে বলে দিই যে হাড়ে কোনো চোট নেই, অনেকে ডাক্তারবাবুর কাছে জানো না, তারপর তারা ওষুধপত্র খেয়ে ব্যথাটা সাময়িক কমিয়ে নেন, কিন্তু পরে পরে সেই ব্যথাটা আবার কিন্তু ফিরে আসে। তাই ভেতরে যদি কোনো লিগামেন্টাস ইনজুরি হয় বা অনেকের ক্ষেত্রে শোল্ডার ডিসলোকেট হয়ে যায়, মানে শোল্ডার জয়েন্টটা খুলে বেরিয়ে গেছে, সেটাকে আবার বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপর আস্তে আস্তে তার ব্যথা কমে গেছে, সে আর কিছু করেনি, কিন্তু ভেতরে যে ড্যামেজটা হলো, যে লিগামেন্টসগুলো যে ছিঁড়ে গেল, সেগুলো কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। তাই এক্ষেত্রে শোল্ডার জয়েন্টের ব্যথাটাকে কিন্তু আমরা নেগলেক্ট করব না, শোল্ডার জয়েন্টের ব্যথাটাকে আমরা গুরুত্ব দেব, এবং হাড়ে চোট না লাগলেই যে সেটা কোনো রকম গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তা কিন্তু নয়। বিভিন্ন লিগামেন্টসের ইনজুরি হতে পারে, সেখান থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন আমাদের কলার বোনটা যেখানে আমাদের শোল্ডারের সঙ্গে লেগে থাকছে, এইখানে কিন্তু একটা লিগামেন্ট দিয়ে আটকে থাকে। অনেকের এই ইনজুরির জন্য কলার বোনটা একটু উপর দিকে উঠে যায়, সেটাও কিন্তু তারা সাময়িকভাবে গুরুত্ব দেন না, পরে কিন্তু ওটা ভারী কোনো কাজ করতে গেলে, কোনো কিছু জিনিস টানতে গেলে, ঠেলতে গেলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই শোল্ডারের এই চোট আঘাতগুলোকে আমরা কিন্তু নেগলেক্ট করব না। এখন ইয়ং বয়সে যদি এরকম চোট আঘাত হয় যেখানে লিগামেন্টে কোনো চোট লাগছে, তাহলে আমরা কি করব? যদি চোটটা স্বল্প হয়, আমরা একটা এমআরআই করে দেখতে পারি। এক্সরেতে ধরা পড়বে না, এমআরআই করলে আমরা দেখতে পারবো যে ভেতরে কতটা চোট আঘাত হয়েছে। বিভিন্ন রকমের লিগামেন্টস থাকে, টেন্ডন থাকে, মাসেলস থাকে, শোল্ডার জয়েন্টে ক্যাপসুল থাকে, এগুলো ছিঁড়ে যেতে পারে বা সেই জায়গা তার নিজের জায়গা থেকে সরে যেতে পারে। আমাদের শোল্ডার জয়েন্টটা স্টেবিলিটিটা পুরোটাই কিন্তু এই ধরনের লিগামেন্টের উপর নির্ভর করে। তাই এই লিগামেন্টগুলো কিন্তু ঠিক রাখা খুব জরুরি। না হলে অনেকের এরকম হয় তাদেরকে আমরা বারবার তাদের শোল্ডার জয়েন্ট খুলে যায়, মানে তারা হাত এরম কিছু করতে গেল, কিছু ছুটতে গেল, তাদের হাত জয়েন্টটা খুলে গেল, আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে বসাতে হলো। অনেকের এতবার হয়েছে যে সে নিজে নিজেই জয়েন্টটাকে আবার বসিয়ে নিতে পারে। এগুলোকে আমরা রেকারেন্ট শোল্ডার ডিসলোকেশন বা হ্যাবিচুয়াল শোল্ডার ডিসলোকেশন বলি। এইগুলোর কিন্তু ট্রিটমেন্ট কিন্তু সার্জিক্যাল। তাই প্রথমবার যখন চোট লাগছে তখন যদি আমরা সেটাকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করি, কতটা গুরুতর চোট হয়েছে সেটা যদি দেখি, তাহলে কিন্তু আমরা মেজর কোনো রকম সার্জারি অ্যাভয়েড করতে পারবো। তাহলে প্রথমের আঘাতটাকে আমাকে এমআরআই করে অ্যাসেস করতে হবে, দেখতে হবে। যদি দেখা যায় স্বল্প আঘাত আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা
তাকে রেস্ট দিতে পারি, কোনো রকম ব্যথাটা ইনিশিয়ালি কমলে তারপর ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু তাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারি। সেকেন্ড হচ্ছে যেগুলো খুব বড় মেজর ইনজুরি, মানে যেখানে কমপ্লিট টিয়ার হয়ে যাচ্ছে বা পুরোপুরি সরে যাচ্ছে, বা যাদের ক্ষেত্রে এরম হচ্ছে যে শোল্ডার জয়েন্টটা বারবার ডিসলোকেট করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারি করে সেই লিগামেন্টগুলোকে আবার ঠিক করে আগের জায়গায় সেট করতে হবে, না হলে কিন্তু তাদের প্রবলেম সলভ হবে না। তাদের ব্যথা হতে পারে, রেকারেন্ট ইনস্টেবিলিটি, মানে বারবার শোল্ডার খুলে যাচ্ছে এরকম প্রবলেম হতে পারে, কাজ করতে পারবে না, ভারী জিনিস তুলতে পারবে না, এরকম হতে পারে। এবং অনেকের মাসেল ছিঁড়ে যায়, হাতে ইনজুরি হয়ে গিয়ে মাসেল ছিঁড়ে যায়, সেটা আমরা পরের আলোচনার সঙ্গে করব। তাই ইয়ং বয়সে চোট আঘাতজনিত কিন্তু শোল্ডারের এই ধরনের সমস্যা হতে পারে। বাইসেপস টেন্ডিনাইটিস হতে পারে, অনেকে খুব ভারী জিনিস তুলতে গিয়ে বাইসেপস মাসেলের টেন্ডেনে চাপ পড়ে গিয়ে সেখানে এরকম প্রবলেম হতে পারে। এগুলোর প্রপার অ্যাসেসমেন্ট দরকার, ক্লিনিক্যালি দেখতে হবে, এবং চিকিৎসা প্রাথমিক পর্যায়ে করলে কিন্তু আমরা রেস্ট, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং কিছু মেডিকেশনের মাধ্যমে ট্রিট করতে পারবো। খুব গুরুতর পর্যায়ে চলে গেলে তখন কিন্তু সার্জারি প্রয়োজন হয়। আর এই সার্জারিগুলো মূলত মাইক্রো সার্জারি হয়, যেখানে আমরা কয়েকটা ফুটোর মাধ্যমে জয়েন্টে কতগুলো ছিদ্র করে তার মধ্যে ক্যামেরা এবং আর্থ্রোস্কোপ ঢুকিয়ে ক্যামেরাতে দেখে সার্জারিটা করি। তাই খুব মেজর কাটাকুটি সার্জারি কিন্তু হয় না। এবারে আসি বয়স্কদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই শোল্ডারটা অ্যাকচুয়ালি বেশি প্রবলেমেটিক, বা যারা এটা নিয়ে খুব সমস্যায় ভুগছেন। অনেক মানুষ আসছেন যাদের কোনো চোট আঘাত হয়নি, সাডেনলি তাদের শোল্ডার জয়েন্টে প্রচণ্ড ব্যথা, স্টিফ হয়ে গেছে, হাত তুলতে পারছেন না, মাথার পিছনে হাত যাচ্ছে না, পিঠের পেছনে হাত যাচ্ছে না, সোজা করে তুলতে পারছেন না, জামা পরতে পারছেন না, গেঞ্জি পরতে পারছেন না, মহিলারা চুল আঁচড়াতে পারছেন না, আর এই সাইডে যেদিকে ব্যথা হচ্ছে সেদিকে শোয়া যাচ্ছে না। এরকম কিন্তু লক্ষণ খুব কমন। আর একটা কথা আমরা সবার মুখে মুখে প্রচলিত, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। তাহলে কি সব শোল্ডার জয়েন্টের ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার? এই লক্ষণগুলো আমি যেটা বললাম, এই লক্ষণগুলো কিন্তু ম্যাচ করে ফ্রোজেন শোল্ডারের সঙ্গে, কিন্তু সমস্ত শোল্ডারের ব্যথা মানেই কিন্তু সেটা ফ্রোজেন শোল্ডার নয়। ফ্রোজেন শোল্ডার হয়তো 80% কেসেস বা 20% কিন্তু অন্যান্য প্রবলেম হতে পারে, সেগুলো একটুখানি আমরা বিস্তারিত আলোচনা করব। ফ্রোজেন শোল্ডার যেহেতু সব থেকে কমনেস্ট, এটা নিয়ে প্রথমে আলোচনা করি। এই যে লক্ষণগুলো বললাম, এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডারের লক্ষণ। এখন ফ্রোজেন শোল্ডার কেন হচ্ছে, কাদের হচ্ছে? চোট আঘাত লাগলে কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। চোট লাগলো, গুরুত্ব দিলাম না, হতে পারে। বা আমি রিপিটেটিভ কোনো হেভি অ্যাক্টিভিটি করছি, খুব হেভি ভারী জিনিস তুলছি, বা রোজ আমি কিছু ঠেলছি, নামাচ্ছি, বা আমি হয়তো কখনো এইরকম খুব ভারী কাজ করি না হাতের ওপর, বা খুব জোরে জোরে চেপে 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 কিছু করলাম না একদিন, দুদিন, 3 দিন, সেখান থেকে কিন্তু হতে পারে। আর ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের ফ্রোজেন শোল্ডার বেশি হতে পারে। হাইপোথাইরয়েড, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, তাদের হতে পারে। যারা বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছেন, বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন, স্টেরয়েড খাচ্ছেন, তাদের হতে পারে। যাদের বিভিন্ন রকম আর্থ্রাইটিস আছে, বাতের সমস্যা আছে, তাদের ফ্রোজেন শোল্ডার হতে পারে। ফ্রোজেন শোল্ডারের লক্ষণ কি? এই যেগুলো আমি বললাম, এই ধরনের কমপ্লেন নিয়ে মানুষ আসেন। মূলত তাদের রোটেশনাল মুভমেন্টটা হয় না, মানে হাতটা এতটা বেশি পিছনে যায় না, এদিকে পিছনে যায় না, তুলতে গেলে এর বেশি তোলা যায় না, প্রচণ্ড তীব্র ব্যথা হয়। সারা দিনের মধ্যে তবু ব্যথাটা কম থাকে। মেনলি ব্যথাটা শুরু হয় রাত্রিবেলা রেস্টের পর। যেহেতু আমাদের কাজকর্মগুলো একটু এই নিচু লেভেলে, শোল্ডার সবসময় তুলতে হয় না, তাই এই রোগটা কিন্তু নেগলেক্টেড হয়ে যায়। বাট এই রোগটা কিন্তু নেগলেক্ট করবেন না। প্রাথমিক পর্যায়ে যদি এটাকে আমরা ডিটেক্ট করতে পারি, চিকিৎসা করতে পারি, 99% কিন্তু কোনো রকম সার্জিক্যাল প্রসিডিওরের প্রয়োজন হয় না। ফিজিওথেরাপি, এক্সারসাইজ, মেডিকেশন দিয়ে 90% লোকের ঠিক হয়ে যায়। 10% লোকের ক্ষেত্রে আমাদেরকে পরবর্তী চিকিৎসা করতে হয়, যেটা হচ্ছে জয়েন্টের মধ্যে ইনজেকশন দেওয়া। তাহলে যাদের মূলত বললাম যে ডায়াবেটিস আছে বা আদার ডিজিজ আছে, তাদের যদি শোল্ডারে একটু প্রবলেম মনে হচ্ছে, ফ্রিলি হাতটা তুলতে পারছেন না, ঘোরাতে পারছেন না, রাত্রিবেলা শুলে যন্ত্রণা করছে, প্লিজ নেগলেক্ট করবেন না। তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করলে পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো করে দেওয়া যাবে। তাহলে ফ্রোজেন শোল্ডার যখন আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করছি, তারপর আমরা এক্সরে করি, অবশ্যই দেখি যে আদার কোনো প্রবলেম আছে কিনা। তার ধরো ব্লাড টেস্ট করে দেখি তার ডায়াবেটিস আছে কিনা, বা আদার কিছু ইস্যুস হচ্ছে না, কোনো কারণে হচ্ছে কিনা। প্রচুর মানুষের আমরা কিন্তু ডায়াবেটিস প্রথমে ডিটেক্ট করি ফ্রোজেন শোল্ডার থেকে। তারা বোঝেনও না, জানেনও না যায় তাদের সুগার হয়ে গেছে।
আমাদের কাছে এরকম প্রচুর মানুষ আসেন শোল্ডার পেন নিয়ে, যাদের সময় টেস্ট করার পর দেখা যাচ্ছে তার সুগার লেভেল 300 350। এবং প্রথমেই যদি আপনারা আসেন, আমরা ফিজিওথেরাপি শুরু করি। আলট্রাসাউন্ড থেরাপি বলে একটা ফিজিওথেরাপি, যেটা সবথেকে বেশি কার্যকর হয় ফ্রোজেন শোল্ডারে, সেটা শুরু করি। তার সঙ্গে ব্যথা কমানোর মেডিকেশন দিই, লোকাল হিট অ্যাপ্লিকেশন বা আইস অ্যাপ্লিকেশন দিতে বলি, হালকা হালকা করে এক্সারসাইজ স্টার্ট করি। মূলত ব্যথা থাকা অবস্থায় কিন্তু জোর করে এক্সারসাইজ করবেন না বা ব্যায়াম করবেন না। অনেক মানুষ কি করেন, একটু একটু ব্যথার মধ্যে প্রচণ্ড জোরে এক্সারসাইজ করেন, তারপর তাদের ব্যথা তীব্রভাবে বেড়ে যায়, তারপর আর তারা হাত ঘোরাতেই পারেন না, নাড়াতেই পারেন না। তাই ব্যথার মধ্যে এক্সারসাইজ করবেন না। ইনিশিয়ালি আগে ফিজিওথেরাপি করে মেডিসিন খেয়ে ব্যথাটা কমিয়ে আনতে হবে। ব্যথাটা কমলে তারপর গ্র্যাজুয়ালি এক্সারসাইজটা শুরু করতে হবে। দেখা গেছে এইভাবে 1.5-2 মাস যদি করা যায়, আস্তে আস্তে ফ্রোজেন শোল্ডারটা ডিসলভ হয়ে যায়। বাট ব্যথা কমে গেলেও আমরা মানুষদের বলি যে 1 বছর অন্তত যেন তারা ব্যায়ামটা করেন, না হলে কিন্তু এই রোগটা আবার ফিরে আসতে পারে। সেকেন্ড, যাদের ধরুন এই ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করে পেন কমলো না, মেডিসিন খেয়ে কমলো না, তাদের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদের জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দিতে হয়, স্টেরয়েডের ইঞ্জেকশন দিতে হয়। এখন এই স্টেরয়েডটা বললেই প্রচুর মানুষ ভয় পেয়ে যান, ভাবেন যে এটা নিলেই প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, নেব না, তা কিন্তু নয়। দেখুন, এই স্টেরয়েড একটা খুব জীবনদায়ী ওষুধ, এটা একটা ম্যাজিক্যাল ওষুধ, কিন্তু এটাকে ঠিকভাবে ঠিক ইন্ডিকেশনে ইউজ করলে, এটা বদনাম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাকে ওভার দ্য কাউন্টার মানুষ কিনে কিনে খাচ্ছে ব্যথা কমানোর জন্য, বিভিন্ন কারণে এত বেশি মিসইউজ হচ্ছে যে তার সাইড এফেক্টগুলো মানুষের শরীরে বিভিন্ন খারাপভাবে দেখা দিচ্ছে। তাই স্টেরয়েডটা ঠিক পর্যায়ে ইউজ করতে হবে। আর আমরা যেটা করি, আমরা লোকালি জয়েন্টের মধ্যে ইঞ্জেকশন দিই, হাড় এবং জয়েন্টের যে গ্যাপে সেখানে ইঞ্জেকশন দিই, হাড়ে নয় কিন্তু জয়েন্টের মধ্যে। এবং সেটা ইউজুয়ালি 3 বার দিতে হয় 2 সপ্তাহ ইন্টারভেলে। বিভিন্ন দিক থেকে জয়েন্টটাকে অ্যাড্রেস করলে তার কিন্তু ব্যথাটা কমে যায়। যেই তার ব্যথা কমে যায়, তারপর এক্সারসাইজ করে ব্যায়াম করে সে আবার আগের মতো সুস্থ হতে পারে। 1% মানুষের ক্ষেত্রে ইঞ্জেকশনেও হয়তো কাজ হয় না, বা যারা খুব লেটে প্রেজেন্ট করে বা যাদের চোট আঘাত কিছু প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরও ভালো করে অ্যাসেসমেন্ট করতে হয়, এমআরআই করে দেখতে হয়, এবং তারপরে হয়তো তাদের ক্ষেত্রে আমাদের আর্থ্রোস্কোপিক সার্জারি করে ক্যাপসুলার রিলিজ করতে হয়। মানে যে জয়েন্টের আশেপাশে সমস্ত শিরা উপশিরা যেগুলো ভীষণভাবে টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেগুলোকে হাড়ের থেকে ছাড়িয়ে দিতে হয়। দিলে আস্তে আস্তে তাদের আবার মুভমেন্টটা ফিরে আসে। এটা গেল ফ্রোজেন শোল্ডার, এটাই সব থেকে কমনেস্ট। সুতরাং নেগলেক্ট না করে যদি আর্লি স্টেজে আপনারা আসেন, পুরোপুরি খুব ভালোভাবে সুস্থ হয়ে যাবেন। নেক্সট পয়েন্ট যেটা বলছি, সমস্ত শোল্ডার পেনই কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। কিছু মানুষ আছেন যাদের কিন্তু একটু চোট লাগার হিস্ট্রি আছে, বয়স্ক মানুষরা মূলত হালকা পড়ে গেছেন হাতের ওপর, তারপর থেকে হাতটা তুলতে একটু কষ্ট হচ্ছে, নেগলেক্ট করেছেন, ব্যথার ওষুধ খেয়েছেন লোকালি কিনে কিনে, তারপর থেকে আর হাত তুলতেই পারছেন না এবং বিভিন্ন ব্যথায় তীব্র যন্ত্রণায় ছটফট করছে। এটা কিন্তু একটা মাসেল টিয়ার হতে পারে, রোটেটর কাফ মাসেল ছিঁড়ে গেলে কিন্তু এই ধরনের সিমটম হতে পারে। স্পেশালি যাদের একটু বয়স বেশি, যাদের মাসেল অলরেডি দুর্বল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে হাতে চোট লাগলে বা খুব জোরে কিছু টানতে গেলে, ঠেলতে গেলে কিন্তু ভেতরে মাসেল হাড়ের মধ্যে খোঁচা লেগে ছিঁড়ে যায়। তাদের মূলত সিমটমস প্রাথমিক পর্যায়ে যেটা হয় যে তারা হাতটা নিজেরা তুলতে পারেন না। তারা অন্য হাত দিয়ে সাপোর্ট করলে হয়তো তুলতে পারেন, কিন্তু নিজের থেকে তারা হাতটাকে তুলতে পারেন না। এবং প্রাথমিক পর্যায়ে তারা ভাবেন যে এখন তো চোট লেগেছে তাই পারছি না, পরে ওষুধ খেয়ে ব্যথা কমে গেলে হয়তো পারবো। কিন্তু তখন যখন তাদের ব্যথাটা কমে না, উল্টে ব্যথা বাড়তে থাকে, এবং যতটুকু বা পারছিল সেটাও আর পারে না, এটা কিন্তু রোটেটর কাপ মাসেল টিয়ার হতে পারে, ছিঁড়ে যেতে পারে। এক্ষেত্রে এটাও কিন্তু আমাদেরকে নেগলেক্ট করলে হবে না, কারণ নেগলেক্ট করলে ট্রিটমেন্টটা আরও জটিল হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের যদি ক্লিনিক্যালি মনে হয় যে এটা মাসেল টিয়ার হতে পারে, আমরা এমআরআই করে দেখি যে কতটা মাসেলটা ছিঁড়েছে, কত দূর হাড় থেকে সরে গেছে, এবং যদি কমপ্লিট টিয়ার হয় তাহলে কিন্তু অপারেশন করে সেটাকে আবার হাড়ের সঙ্গে লাগাতে হয়। এগেন এটা আর্থ্রোস্কোপিক মাইক্রোসার্জারি। বাট যদি পার্শিয়াল টিয়ার হয় বা মাসেলটা অনেক সময় থেতলে যায়, থেতলে গিয়ে কি হয়, ইনিশিয়ালি সে কাজ করতে পারে না, বাট রেস্ট দিয়ে ওষুধ খেয়ে এবং ফিজিওথেরাপি করার পর আস্তে আস্তে তার কর্মক্ষমতা আবার পুনরায় ফিরে আসে। কিন্তু যদি আমরা দেরি করি তাহলে কি হবে? দেরি করলে যেটা হবে যে মাসেলটা শুকিয়ে যেতে থাকবে এবং হাড়ের থেকে দূরে সরে যেতে থাকবে।
আগে যেটা মাসেলটা হাড়ের কাছাকাছি ছিল ছিঁড়ে গিয়ে, তখন কিন্তু তাকে সার্জারি করে এখানে অ্যাটাচ করাটা ইজি ছিল। কিন্তু যদি আমি লেট করি, মাসেলটা আস্তে 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 হাড় থেকে অনেকটা দূরে সরে যাবে, তখন কিন্তু তাকে আবার পুনরায় হাড়ের সঙ্গে লাগাতে গেলে অনেক বেশি বড় মেজর সার্জারি করতে হবে, এবং যার রেজাল্ট কিন্তু ভালো হয় না। তাই পড়ে গিয়ে যদি শোল্ডারে এরকম হয় যে হাত তুলতে পারছেন না, অন্য হাত দিলে উঠছে কিন্তু নিজে থেকে উঠছে না, ব্যথা কমছে না, আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু খারাপ লক্ষণ হতে পারে, রোটেটর কাফ মাসেল টিয়ার হতে পারে, এবং সেক্ষেত্রে তার চিকিৎসাটা কিন্তু অন্য। অনেকে এরকম আছেন যে এই ব্যথা লাগার পর তারা থেরাপি করিয়েছেন এবং প্রচণ্ড এক্সারসাইজ করিয়েছেন, তার ফলে তাদের স্বল্প ছিঁড়ে যাওয়া মাসেল পুরোটাই ছিঁড়ে গেছে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজের থেকে কিন্তু এইভাবে করবেন না, কারণ সমস্ত শোল্ডারের ব্যথায় কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। সেখানে রোটেটর কাফ মাসেলের প্রবলেম হতে পারে, রোটেটর কাফ মাসেল টেন্ডিনোসিস হতে পারে, ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম এক ধরনের রোগ আছে যেখানে হাড়ের একটা খোঁচা তৈরি হয়, আমাদের এই অ্যাক্রোমিয়ানে হাড়ের একটা খোঁচা তৈরি হয়, যার জন্য মাসেলটা সেই হাড়ের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে না, এবং সেখানে ঘষা লেগে 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 একটা সময় গিয়ে মাসেলটা ছিঁড়ে যেতে পারে। তাই এগুলো আমরা ক্লিনিক্যালি দেখে ডিফারেন্সিয়েট করি, প্রয়োজনীয় কিছু ইনভেস্টিগেশন করি, এবং যথাযথ রোগ নির্ণয় করে কিন্তু তার যথাযথ চিকিৎসা করতে হবে। অনেকে আসেন আমাদের কাছে শোল্ডারের প্রবলেম, কিন্তু তারা ঘাড়ের এক্সরে করেন। সমস্ত শোল্ডারে ব্যথা কিন্তু আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য নয়। এটাও একটা কারণ যে আমাদের শোল্ডারের পেইনগুলো নেগলেক্টেড হয় এবং ফ্রোজেন শোল্ডার এত বেড়ে চলেছে। খুব কমনলি তারা কি করেন, ঘাড়ের একটা এক্সরে করেন এবং বলেন যে ঘাড় থেকে ব্যথা আসছে। না, ঘাড়ের ব্যথা সম্পূর্ণ আলাদা, শোল্ডারের ব্যথা সম্পূর্ণ আলাদা। শোল্ডারের জন্য খেয়াল রাখবেন যে আপনি হাতটা পুরোপুরি মাথার পেছনে এবং পিঠের পেছনে নিয়ে যেতে পারছেন কি না, এবং সেটা অন্য হাতের জন্য কিনা। ঘাড় থেকে যদি আমার ব্যথা আসে সেটা হবে পেইন, সেটা সবসময় হবে, সেটা রেস্টেও হবে, কাজ করলেও হবে, এবং মূলত তার সাথে ঝিনঝিন করা, অবশ হওয়া, জ্বালা হওয়া এবং পুরো হাত বরাবর একটা ব্যথা যন্ত্রণা নেমে আসে, এই ধরনের অনুভূতিগুলো বেশি হয়। রেস্ট করলে সেগুলো একটু কমে যাওয়ার কথা, বাট ফ্রোজেন শোল্ডার কিন্তু তা নয়। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কিন্তু হাতের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে, হাত তোলা ঘোরানো ওঠানোটা ডিফিকাল্ট হবে, ঘাড় ঘোরালে কোনো রকম ব্যথা কিন্তু হবে না। তাই ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার পেইন কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন মানুষের হতে পারে, অন্যান্য কোনো ডিজিজের জন্যও হতে পারে। তাই সব শোল্ডারে ব্যথা মানেই ফ্রোজেন শোল্ডার তা নয়। কোনো রকম চোট আঘাত লাগলে সেটাকে নেগলেক্ট না করে যথাযথ এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া উচিত, এবং প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা করা যায় সমস্ত রোগের কিন্তু সাকসেসফুলি ট্রিটমেন্ট করা যাবে। এখন অনেক রকমের লেটেস্ট ট্রিটমেন্ট এসে গেছে, যেরকম একটা বলে রাখি আমি, সেটা হচ্ছে পিআরপি ইঞ্জেকশন। অনেকের ক্ষেত্রে আমরা যাদের ধরুন খুব হাই ডায়াবেটিস, কন্ট্রোল হচ্ছে না, যাদের ক্ষেত্রে স্টেরয়েড আমরা দিতে পারছি না শোল্ডারে, সেক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি ইঞ্জেকশন দিই, প্লেটলেট রিচ প্লাজমা। সেখানে মানুষের নিজের বডি থেকে ব্লাড নেওয়া হয়, ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে সেখানে প্লেটলেট সেলসগুলোকে হাই কনসেন্ট্রেশনে আলাদা করা হয়, এবং সেটাকে তখন ওই জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়। এটা কি হেল্প করে? এটা ইনফ্লামেশনটা কমায়, এটা রিপেয়ার করে এবং টিস্যু স্ট্রেচেবিলিটি বাড়ায়। তাই এই ধরনের লেটেস্ট ট্রিটমেন্টও আছে। এটা কিন্তু স্বল্প চোট আঘাত ইঞ্জুরিতে যেখানে মাসেল বা টেন্ডেন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানেও কিন্তু এটা কার্যকরী। তাই মেইন যেটা বলার সেটা হচ্ছে নেগলেক্ট করবেন না। তাড়াতাড়ি আমাদের কাছে আসলে আমরা খুব ভালোভাবে আপনাদের ফাংশন ফিরিয়ে দিতে পারবো, ব্যথাটা থেকেও আপনাকে কষ্ট পেতে হবে না। শোল্ডার পেইন কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ এবং খুব কষ্টের একটা জিনিস, এবং কোনো ব্যথার ওষুধই কিন্তু এটাতে কাজ করে না। ব্যথার ওষুধ খেলেও সাডেন মুভমেন্টে হঠাৎ করে তীব্র যন্ত্রণা একটা হতে পারে। যারা যারা এটা থেকে ভুগেছেন তারা রিলেট করতে পারবেন। তাই আবার শেষকালে বলি, শেষ করার আগে বলি, সমস্ত শোল্ডারের ব্যথা ফ্রোজেন শোল্ডার নয়। এক্সরে ঠিক থাকলেও লিগামেন্টের ইনজুরি হতে পারে, ডিপেন্ডিং অন কীভাবে লিগামেন্টে চোট লেগেছে। শোল্ডার ডিসলোকেশন একবার হলে সেটা নেগলেক্ট না করে প্রথমবারের পরই এমআরআই করে দেখতে হবে কতটা ড্যামেজ হয়েছে। শোল্ডারে ব্যথা শুরু হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করুন। বিশেষত যদি আপনার ডায়াবেটিস, থাইরয়েড বা অন্য কোনো ক্রনিক রোগ থাকে, অবশ্যই এটাকে নেগলেক্ট করবেন না বা ফেলে রাখবেন না। প্রথম দিকে আমাদের কাছে আসলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ভালো করে দিতে পারবো, আর দেরি হলে তখন কিন্তু আমাদেরকে সার্জারির কথা বলতে হবে বা ভাবতে হবে। তাই এগুলো একটুখানি সবাই কাজে লাগান, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আশা করি এই আলোচনা আপনাদের অনেকের ভালো লাগবে।
কমেন্টসে আপনারা জানান আপনাদের যা যা প্রশ্ন আছে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের বার আবার আসবো নতুন কোনো বিষয় আলোচনা করতে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।